আমি রেকর্ডিংটা অন করে দিছি, হ্যাঁ। আমরা শুরু করে দিব। আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, যদি কারোর যদি কোনো অসুবিধা হয়, বুঝতে না পারেন, কাইন্ডলি জানাবেন। আর একটা সাপোর্ট ক্লাস রাখতেছি, আগামী উইকে আমরা একটা সাপোর্ট ক্লাস রাখবো। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যে আগামীকালকে আমি ক্লাস নিতে পারবো না। আগামীকালকে আমাকে আহ, একটা অনুষ্ঠানে ইভেন্টে আমাকে পার্টিসিপেট করতে হবে, আমাদের অফিস থেকে। তো তো সেজন্য আমি কালকে ক্লাসটা নিতে পারতেছি না। বাট কালকে ক্লাসটা আমরা বুধবার দিন বা এরপরে শুক্রবার দিন নিব। বাট সাপোর্ট ক্লাস আগামী উইকে আমরা চেষ্টা করবো একটা সাপোর্ট ক্লাস নেওয়ার। একদম শুরু থেকে ওই সাপোর্ট ক্লাসটা থাকবে, ঠিক আছে? যে কেউ যদি বুঝতে না পারেন, একদম শুরু থেকে তাকে আমি প্রত্যেকটা জিনিস ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা শুরু করি, হ্যাঁ। একটু পেনটা ছাড়ি। আচ্ছা, তার আগে আমাকে একটু একটা জিনিস করতে হবে। এটা হলো যে আপনাদের ক্লাসটা সেট করতে ভুলে গেছি, আমি ক্লাসটা একটু সেট করে নিই। আজকের আমাদের ক্লাস 10 রানিং চলতেছে, আমরা ক্লাস 10-এ জয়েন করি। আচ্ছা, লাস্ট ক্লাস 9 নাম্বার যেটা আমরা পড়িয়েছি, ওইটা কিন্তু আমাদের ইডিএ এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসের প্রথম ধাপ। আজকের আমরা যেটা শিখবো এটা হলো যে সেকেন্ড স্টেজ, ঠিক আছে? অলরেডি স্ক্রিপ্টগুলো রেডি করা আছে, তো আমাদের খুব একটা বেশি সময় লাগবে না।
ডাটা সেট হ্যালো, আপনার ওকে। স্ক্রিন অনেক স্লো। আপনার কথা আচ্ছা আপনার তো কথা যেরকম বলতেছেন ওটা পরে অনেক পরে এসে ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? লাউড এন্ড ক্লিয়ার আমার কথা? ইয়েস দাদা, আপনারটা ক্লিয়ার। হ্যালো? হ্যাঁ দাদা, আমি আপনারটা আপনাদের কথা ক্লিয়ার। শুনতে পাচ্ছি না। হ্যালো? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পয়েন্টের সিঙ্ক্রোনাইজেশনের সাথে অ্যাডাপ্টেবল সাউন্ডটা। হ্যাঁ, শোনা যাচ্ছে। দাদা এইবার একদম ক্লিয়ার। হ্যালো? হ্যাঁ দাদা, এইবার ক্লিয়ার একদম। ক্লিয়ার, আচ্ছা। আমি তাহলে শুরু করি, হ্যাঁ। আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি, যেখানে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন মেইনলি আমাদের যে ডেসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিস, যেটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমাদের বিজনেস অ্যানালাইসিসের যে প্রথম ধাপ, যেটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ওইটার মূল এবং প্রধান আকর্ষণই থাকে যে ডেটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে? তো এই ডেটা ভিজুয়ালাইজেশনের একটা অংশ হিসেবে আমাদের এই লাইব্রেরি গুলোর সাথে কাজ করতে হবে। সেগুলো হলো যে কি পান্ডা, ম্যাটপ্লট লাইব্রেরির, পাইপ্লট এবং সিবন। ঠিক আছে? তো এইগুলোকে সেজন্য আগে রান করা হয়েছে। নেক্সট, আপনারা সবাই ডিম, কাস্টমার ডিম, টাইম ডিম থেকে শুরু করে ট্রানজাকশন ডিম, আমরা প্রত্যেকটাকে আমরা রান করব এইভাবে। সামনে আর আছে, হ্যাঁ, সামনে আর দিয়ে আমরা এটাকে রান করব। আর ইঞ্জিন মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকবে। আমি এটাকে রান দিচ্ছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? দাদা এখানে আবার যে আর আর আপনারা একটু লিখছেন যে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন যে আগামী বোধহয় বুধবার বা আমার বোধহয় আগামী মঙ্গলবার দিন আমি ফ্রি থাকবো। আপনাদের যদি সাপোর্ট ক্লাসের প্রয়োজন পড়ে, আমরা একটা সাপোর্ট ক্লাস নিতে পারি, 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, যতক্ষণ প্রয়োজন পড়ে আর কি, হ্যাঁ। মঙ্গলবার দাদা, দিন ঠিক একই টাইম আমরা 10টার দিকে রাখতে পারি ক্লাসটা। আর আগামীকালকে আমি ক্লাসটা নিতে পারতেছেন, কারণ আমার একটা ইভেন্টে জয়েন করতে হবে, তো আমাদের অফিস থেকে ইভেন্টটা, সেজন্য আর কি, হ্যাঁ। তো আগামীকালকে ক্লাসটা স্কিপ করতে হবে। ওকে, নেক্সটে আসি ফ্যাক্ট টেবিল। আমি ফ্যাক্ট টেবিলটাকে রান করলাম নর্মালি আমরা যেভাবে রান করি, এটা লাস্ট ক্লাসে আমরা রান করেছি। আজকের আমরা দেখব যে এই যে ডাটা, এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, যেটা বর্ণনামূলক অ্যানালাইসিস বা বর্ণনামূলক গবেষণা বা চার্ট রিলেটেড গবেষণা যেগুলো আছে, আহ, কি বলে যে আমরা বিভিন্ন ধরনের চার্ট গুলো নিয়ে কাজ করার আগে আমরা এই প্রত্যেকটা যে ডেটা সেট আছে, এই ডেটা সেটটাকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয়। এই আন্ডারস্ট্যান্ড গুলো করার সময় আমাদেরকে দেখা যে আসলে আমাদের এখানে যদি কোনো প্রবলেম আছে কিনা, রুট কজ আছে কিনা, হ্যাঁ। এই কজ গুলো যদি থাকে, এই কজ গুলোকে আগে আইডেন্টিফাই করে মিটিগেট করা, ঠিক আছে? তো এটারই একটা অংশ হলো যে নাল ভ্যালু চেক এন্ড কাউন্ট, ঠিক আছে? তো নাল ভ্যালু আছে কি নাই আমি এটা দিয়ে চেক করতে পারবো। ফ্যাক্ট টেবিল ডট ইস নাল, ইস নাল ফাংশনটা দিয়ে, মেথডটা দিয়ে আমি কি করতে পারবো, আমি চেক করতে পারবো। এখন সাম দেওয়ার কারণটা হলো যে আমি যদি শুধুমাত্র ইস নাল দিই তাহলে আমার ইয়েস নো সামথিং ওই ধরনের আসবে, বাট আমি যদি ডট সাম ইউজ করি তখন হবে যে প্রত্যেকটা কলামের ভিতরে আমার যদি কোনো নাল ভ্যালু থাকে তাহলে ওই নাল ভ্যালু গুলোকে আমার এখানে দেখাবে। এখন বলেন তো দেখি কোনখানে কোনখানে নাল ভ্যালু আছে, এনিওয়ান, কেউ বলতে পারবেন? আমার এখানে এটা দেখে কি মনে হচ্ছে আমার যে ফ্যাক্ট টেবিলটা আছে, ফ্যাক্ট টেবিলে কোথায় কোথায় নাল ভ্যালু থাকতে পারে? এটা দিয়ে তো ওয়ান। এই এই জিনিসটা থেকে কিন্তু আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এবং আপনারা যখন কেস স্টাডি রিলেটেড কাজগুলো করবেন তখন কিন্তু এই জিনিসগুলো লিখতে হবে যে আমরা ডায়াগনস্টিকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করেছি, এই জিনিসগুলো করেছি, ঠিক আছে? এখানে এই ধরনের জিনিসগুলো পেয়েছি। এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কোয়ান্টিটি নামক কোয়ান্টিটি। কলামটাতে 3টা নাল ভ্যালু আছে, ইউনিট নামক কলামটাতে 47টা নাল ভ্যালু আছে, ইউনিট প্রাইসে আছে একটা করে নাল ভ্যালু আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করে ফেলতেছি। এখন আসি শো দি নাম্বার অফ রোজ উইথ নাল ডেটা। এখন নাল ডেটা, আমাদের যে নাল ভ্যালু গুলো আছে এগুলো কি আসলে নাল কিনা, বা প্রত্যেকটা যতগুলো নাল ভ্যালু আছে
এই যে এখানে যতগুলোই পাইছি প্রত্যেকটা কলামে যতগুলো নাল ভ্যালু আছে প্রত্যেকটাকে নিয়ে আমাদেরকে যেন শো করায়। তো এটা কিভাবে শো করাইতে পারে তারা? এটা হলো যে ফ্যাক্ট টেবিলটাকে আগে কল দিলাম, তারপর ওই ব্র্যাকেটের ভিতর ফ্যাক্ট টেবিল ডট ইজ নাল, এই যে এটাকে রান করছি। এটাকে রান করার পরে ডট অ্যানি ইকুয়াল টু অ্যাক্সেস ইকুয়াল টু 1, এটা মানে কি কেউ বলতে পারবেন? এটা মানেটা কি কেউ কি বলতে পারবেন? এটার মানে কি? ডট অ্যানি ব্র্যাকেটের ভিতরে অ্যাক্সিস ইকুয়াল টু 1, এটা মানে কি? কারো কি কোনো ধারণা আছে? আপনি যখন কোনো একটা প্রোগ্রামিং শিখতেছেন, সে ধরেন যে আমি একজন মেন্টর, আমার কাছ থেকে শিখতেছেন, আপনি আমার কাছ থেকে জানতে পারতেছেন বিষয়টা। বাট আপনি যদি উইদাউট মেন্টর গুগল সার্ফিং করে বা কোনো কিছু নিয়ে যদি শিখতে চান, তাহলে কোনো কিছু আপনাকে একটু বুঝতে হবে, হ্যাঁ, বিষয়গুলো। তো এরই অংশ হিসেবে আপনি যদি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যানি অ্যাক্সিস ইকুয়াল টু 1 মানে এটা মানেটা কি? কেউ কি বলতে পারবেন এটা মানে কি? এনিওয়ান? কারো কি মনে? যে যে কোনো কিছু ভুলও তো হইতে পারে নাকি? বলতে পারবেন এটা মানেটা কি? এটা মানেটা হলো যে আমাদের এই যে এই চারটা যে কলাম আছে, এই চারটা কলাম অনেকে হয়তো চ্যাট জিপিটি আপনারা ইউজ করবেন, ইউজ করার দরকার নাই, ঠিক আছে? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ঠিক আছে? ওকে। এই যে ডটের পরে যে এনি, এটা মানেটা হলো যে এই যে এখানে যতগুলো নাল ভ্যালু আছে কোনো একটাতেও যদি নাল ভ্যালু আমরা পেয়ে থাকি ওইটাকে যেন সে আমাকে শো করে, ঠিক আছে? পরে যেমন দেখেন ইউনিটে কিন্তু নাল ভ্যালু আছে 47টা, কিন্তু ধরেন যে এই দুইটা রোতে আমার নাল ভ্যালু নাই, ঠিক আছে, ইউনিটে। আমরা কি এই দুইটা দেখাবে না? কিন্তু অপর পাশে কোয়ান্টিটিতে তো নাল ভ্যালু আছে, আবার টোটাল প্রাইসেও তো নাল ভ্যালু আছে। তো সে আলটিমেটলি আমাকে এটা দেখাইতে হচ্ছে। তো এটার কন্ডিশনটাই হলো যে এটা যদি যে কোনো একটাও যদি আমার ডেটা পাওয়া যায় নাল ভ্যালু, সে যেন এটাকে শো করে, ঠিক আছে? তো 47টা ডেটাকে দেখাইছে। তারপরে এই নাল ভ্যালুকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আমরা এই নাল ভ্যালুকে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? সে ফর এক্সাম্পল হ্যান্ডেল নাল ভ্যালুজ ইন। এখন দেখেন এটা একটা কি টোটাল প্রাইসটা কি? কোন একটা বিজনেসের সেলস এর একটা হার, যে এখানে আমাদের সেলস এর প্রাইসটা দেয়া থাকে, বা আমরা যাই কিনি না কেন, যাই ট্রানজাকশন করি না কেন, প্রত্যেকটারই একটা প্রাইস থাকে। এখন সামহাও প্রাইস যদি হারিয়ে যায় বা প্রাইস যদি না থাকে, তাহলে এটাকে কি আমরা কি করব বলেন তো দেখি? কেউ কি বলতে পারবেন এটাকে আমরা কি করতে পারি? এনিওয়ান? কারো কি কোনো ধারণা আছে? আমরা তিনটা জিনিস করতে পারি, আপনারা একটু এই জিনিসগুলো মনে রাখবেন। প্রথম জিনিসটা হলো যে ইথিক্স অনুযায়ী সবার আগে চেক করা যে ওইগুলো কেন কেন এগুলো আমাদের আহ নাল, এগুলো কেন নাল ভ্যালুটা আমরা কি রিমুভ করব নাকি রাখবো নাকি রিপ্লেস করব, ঠিক আছে? তো এখন ধরেন যে আমি যদি রিমুভ করি, এটাকে রিমুভ করলে আমার ডেটার কোনো হ্যাম্পার হবে না। মানে সে ধরেন যে 1,000 বা 10,000 20,000 ট্রানজাকশন আছে, এখান থেকে ছোট্ট একটা টাইনি যদি একটা ট্রানজাকশন যেটা 10 টাকা বা 20 টাকা যদি আমি আহ, নাই আমার কাছে, সামহাও আমি কোনোভাবে হারাই ফেলছি, এটা ট্রানজাকশনটা নাই আমার বিজনেসে নাই, এটাকে যদি আমি কেটে দিই, আমার যে 1,000 টাকার ভিতরে যদি আমার 1 টাকা চলে যায়, তাহলে কিন্তু কোনো ইফেক্ট করতেছে না। এটার আমরা একটা উৎকৃষ্ট একটা উদাহরণ দেখি যে অনেক সময় আমরা দেখি যে ব্যাংকিং সিস্টেমে আমাদের কাছ থেকে 0.15 বা 0.12 করে কাটে, ঠিক আছে? আহ, এটা আমাদের কাছে কিন্তু মনে ধরে নাই, কিন্তু এই জায়গায় যদি 0.12 বা 0.15 এই ধরনের এটা না কেটে ইনস্টেড অফ তারা যদি কাটতো যে 10 টাকা বা 15 টাকা করে কাটতো, তাহলে কিন্তু আমাদের এটা চোখে পড়তো, ঠিক আছে? তো ওই জিনিসটা আর কি, ঠিক আছে? তো আমাদের এখানে এই নালভ্যালুকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, অথবা আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি। এখন রিপ্লেস আপনার যে আপনার যে এটা আছে যে সে ধরেন যে আপনার টোটাল প্রাইসের যতগুলো ভ্যালু আছে, এই ভ্যালুগুলোর ভিতরে আমার ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করে তারপরে এটার যে এভারেজটা আছে ওই এভারেজটা ওখানে বসানো, ঠিক আছে? ওই এভারেজটা ওখানে বসানো, ঠিক আছে? তো ওই জিনিসটাই এখানে করা হচ্ছে, যেখানে হলো যে পিডি ডট ইজ নাল, পান্ডা যদি নাল থাকে, এটা যদি নাল হয়, ফ্যাক্ট টেবিলের লোকেশন যদি লোকেশন 4050 তো না, হ্যাঁ, ধরেন যে 4050 না, 4050 নাম্বার রোটাকে সে রিপ্লেস করছে আর কি, হ্যাঁ, 4050 নাম্বার রোটাকে সে রিপ্লেস করছে। এখানে 4050 নাম্বার রোটা বোধহয় এটা এখানে একটা আছে,
না, এটা এখানে সামহাও মিস হয়ে গেছে কি না? আচ্ছা, না, এই 4050 নাম্বার রোয়ের যে টোটাল প্রাইসটা আছে ওইখানে এটা নালটাকে আমরা রিপ্লেস করে দিব। কিভাবে রিপ্লেস করব? দেখেন, ফ্যাক্ট টেবিল ডট লোকেশন 450 এর সাথে ফ্যাক্ট টেবিল লোকেশন 450 এ ইউনিট প্রাইস কে গুণ করে যা হবে ওইটা। এখন ইউনিট প্রাইস যদি আমার জিরো থাকে, কোয়ান্টিটি আমার কি হবে? না, ইউনিট প্রাইস যদি আমার জিরো থাকে তাহলে কোয়ান্টিটি আমার যাই থাকুক না কেন, 12 13 14 যাই থাকুক না কেন, আমার টোটাল প্রাইসটা কি জিরো আসবে। আবার কোয়ান্টিটি যদি আমার জিরো থাকে, ইউনিট প্রাইস আমার যতই লেখা থাকুক না কেন, টোটাল প্রাইস আমার জিরোই আসবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের এখানে এটা একটা গুণ করে দিছে, জাস্ট একটা দেখাইছে, এটা একটা কন্ডিশন। হোয়াট এবাউট আমরা যদি প্রত্যেক টোটাল প্রাইসে যদি করতে চাই তাহলে কিভাবে করব? ঠিক আছে? এই জিনিসটা খুবই সিম্পল ভাবে এখানে বোঝানো হয়েছে যে শো স্পেসিফিক রো ডেটা রিপ্লেস নাল ভ্যালু। এই যে 4050 নাম্বার রোটা, এটাকে যে আমরা রিপ্লেস করলাম, এটা রিপ্লেসের আউটপুটটা কি? দেখেন, আমার কোয়ান্টিটি 60 টাকা, ইউনিট প্রাইস আমার 12 টাকা, তো আছে কিন্তু আমার টাকা আছে, সেই জন্য এখানে 87 টাকা দেখাইছে। তো এটা সামহাও মিস হয়ে গেছে, কিন্তু আমার ইউনিট প্রাইসটা আছে, কোয়ান্টিটিটা থাকার কারণে আমি চাইলে এটা রিপ্লেস করে দিতে পারছি। ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানো হয়েছে যে হ্যান্ডেল নাল ভ্যালুস হ্যান্ডেল করতেছি। ঠিক আছে? এখন আপনাদেরকে একটা কজ দেওয়া যেতে পারে যে এমন একটা প্রবলেম দেওয়া যেতে পারে যেখানে যেখানে আমাদের কোয়ান্টিটি আছে, যেখানে যেখানে আমাদের ইউনিট প্রাইস এক্সিস্ট করতেছে বাট টোটাল প্রাইসটা এক্সিস্ট করতেছে না, এই দুইটা ডিসপাইট এই দুইটা থাকা সত্ত্বেও, ওই ডাটাগুলোতে আমাদের কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসকে গুণ করলেই যেন সবগুলো ডাটা রিপ্লেস হয়ে যায় সব জায়গায়, সব লোকেশনে। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবেন যে আপনারা অনেক কিছু ভালো কিছু শিখতে পারছেন। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, হয়তো বা এরকম কিছু একটা দেখতে পাবেন। ঠিক আছে? ওকে, আপডেট স্পেসিফিক মাল্টিপল রোজ ইন কোয়ান্টিটি। কোন একটা স্পেসিফিক মাল্টিপল রো আমি কোয়ান্টিটিটা আপডেট করতে চাই। ঠিক আছে? সেই ধরেন যে আপনার ইউনিট প্রাইস দেওয়া আছে বাট কোয়ান্টিটি দেওয়া নাই, আপনি কোয়ান্টিটিটা কিভাবে বের করবেন? আমি কোয়ান্টিটি এখানে 5 দিছি, এখানে 6 দিছি, আসলে কি এটা কি দেওয়াটা ঠিক হয়েছে কিনা? আসলে কি এটা দেওয়াটা ঠিক হয়েছে কিনা? ইউজুয়ালি দেওয়াটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? আমরা এভারেজটা দিব এখানে, থাকুক 50 থাকুক 40 থাকুক, আমরা অলওয়েজ কি দিব? এভারেজটা ইউজ করব। ঠিক আছে? তো এখানে চাইলে কিন্তু আমরা এভারেজটা বসাই দিতে পারি। আমরা এখানে কি করছি যে ফ্যাক্ট টেবিল, এই যে এখানে ফ্যাক্ট টেবিল ডট তারপরে এই কোয়ান্টিটি, ঠিক আছে, এটার এভারেজটা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে? কিভাবে বসাবো? কোয়ান্টিটি ইকুয়াল টু এই জায়গায় যেটা দেখাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় আমি ফ্যাক্ট টেবিল ডট তারপর আবার আমি যদি এভাবে দিই কোয়ান্টিটি, তারপরে কি দিব? তারপরে আমি যদি এখানে মিন লিখি, ঠিক আছে, মিন লিখে যদি এভাবে দিই তাহলে আমার এভারেজটা বের হয়ে যাচ্ছে। তার মানে এইটার যে এভারেজটা হবে এটা এখানে বসে যাবে। ঠিক আছে? আবার আমি যদি আলাদাভাবে একটা করতে চাই, সে ধরেন যে আমি এইভাবে করলাম, আমি এখানে ধরেন যে দিলাম যে এটার নামটা দিলাম যে এভারেজ অফ কোয়ান্টিটি। ঠিক আছে? আমি বের করতে চাচ্ছি QTY ABG, এবিজি এখানে লিখলাম। ঠিক আছে? কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। ঠিক আছে? এটা রান করলাম, এটার আনসারটা কত আসলো? এটার আনসারটা আসছে হলো যে আমার কত, 5 টাকা 97 পয়সা। তো আমি এই জিনিসটা জাস্ট এই জায়গায় যদি আমি কল করে দিই, জাস্ট এইভাবে যদি আমি কল করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ঠিক। আমি যদি এখানে যদি নিজের ইচ্ছা মতো যদি একটা 5 বা 6 যদি বসাই তাহলে কিন্তু এটা ঠিক না। ঠিক আছে? তো আমরা করব ইন কেস আমাদের কোনো ডেটা, আমাদের ফাইন্যান্সিয়াল কোনো একটা ডেটা আমাদের এখানে ছুটে গেছে, আমাদের ইউনিট প্রাইস বা কোয়ান্টিটি সামহাউ কোয়ান্টিটিটা ছুটে গেছে, আমাদের কোয়ান্টিটিটা নাই, আমি চাইলে এটা কোয়ান্টিটিটা আমি চাইলে এখানে 5 বা 6 বা 10 15 করে বসাইতে পারবো না। তো এই জায়গাটাতে আমরা ইনস্টেড অফ আমরা এটা কিভাবে রিপ্লেস করতে পারি? আমরা রিপ্লেস করতে পারি আমাদের এই কোয়ান্টিটিতে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর এভারেজটা আমরা এই জায়গায় বসাই দিলেই আমরা মোটামুটি একটা অ্যাকচুয়াল প্রিটি মাস নাম্বার একটা পাবো। ঠিক আছে?
তো সেটাই আমাদের এখানে করা হয়েছে, কোয়ান্টিটি এভারেজ দেখেন ফ্যাক্টরিয়াল কোয়ান্টিটি মিন। এখন যদি কোয়ান্টিটি হলো এরকম, এখন বলেন তো কোয়ান্টিটি কি কখনো আমাদের দশমিকের পরে সংখ্যা কি কখনো কোয়ান্টিটি কি আমাদের হয় যে সে ধরেন যে 5.97, যেটা এই 5.97 এটা আমাদের কি কোয়ান্টিটি কি কখন দশমিকের পরে কি কোয়ান্টিটি হয়? হয় না। তো আপনাদেরকে করতে হবে কি এটাকে টাইপ কাস্ট করতে হবে, বা এটাকে কি করতে হবে যে রাউন্ড ফিগার করতে হবে। ঠিক আছে, এখন রাউন্ড ফিগার কিভাবে করে, সে ধরেন যে আহ, আমার একটা ইয়ে আছে, যে আমার একটা এভারেজ একটা ভ্যালু আছে, এটা আমি এটাকে চ্যাট জিপিটি দিই। এখন রাউন্ড ফিগার আমি তাকে বলতেছি না, রাউন্ড ফিগার তো আমি নিজেও করতে পারবো। ঠিক আছে, 5.97 এটা কতই বা হবে, 6 হবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, আমি তাকে এই জিনিসটা বলবো না, আমি তাকে বলবো যে রাউন্ড নাম্বার ইন পাইথন। ঠিক আছে, আর ফাংশনটা আমি তার কাছে জিজ্ঞেস করবো। সে আমাকে বলতেছে এই যে রাউন্ডটা লিখলেই হয়ে যাবে। এখন আমি জাস্ট এখন কি করব, এই যে এটা আছে যেটা কোয়ান্টিটি এভারেজ কে আমি এখন রাউন্ড করে দিব, এই যে এখানে রাউন্ড, এটা লিখে দিলে হয়ে যাবে বলতেছে। আমি এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর এটা 6 আসলো। ঠিক আছে, কিন্তু এটা 6টা যেটা আসছে এটা কিন্তু এখানে কি আসবে, এখানে কিন্তু আসে নাই। কেন আসে নাই? রাউন্ডটাকে আমি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখি নাই, সেজন্য এটা আসে নাই। তো আমি এটাকে QTY আবার এই সেম জিনিসটাকে যদি আমি আবার লিখি, হ্যাঁ সেম জিনিসটাকে যদি আবার এই জায়গায় ভেরিয়েবল হিসেবে লিখি, তার মানে আমার ভেরিয়েবলটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা লিখলাম, আবার এটাকে করি, দেখেন 6.0 8.0। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি কিভাবে করব। আমাদেরকে জাস্ট একটু লজিক্যালি আমাদেরকে একটু থিঙ্ক করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি, আসলে কি এটা ইথিক্যালি রাইট কিনা। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে এখানে ছিল 5 এবং এটাতে ছিল বোধহয় 6 ছিল। তো আসলে 5 এবং 6 সে কিভাবে পাইলো? এখানে তো এটা ইথিক্যালি নাও রাইট হইতে পারে, তাই না? তো আসলে কিন্তু রাইট হয় না, আর অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টিটি কত, 6 আর একটা কি 8। তো এই অ্যানালাইসিস গুলো, এই ডায়াগনস্টিক অ্যানালাইসিস গুলো আমাদের অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট হিসেবে আমাদেরকে এগুলো করতে হয়। ঠিক আছে, একটা 10 লাখ নাম্বার অফ রোজ বা একটা বিগ ডাটা অফ 10 মিলিয়ন অফ ডেটার রোতে আমি যখন টাইনি অফ আমার নাল ভ্যালু আছে যেটা আমি ওখানে দিতে পারি, কিন্তু আমি যদি 10টা বা 20টা রো এর ভিতরে একটা যদি সিঙ্গেল একটা নাল থাকে, তাহলে ওইটার উপরে যদি বাট ওইটা দিলে সঠিক হবে না। কিন্তু যেখানে আমার নাম্বার অফ ডেটা আছে, ঠিক আছে, এই ধরনের লার্জ নাম্বার অফ ডেটা আছে, ওইখানে আমি চাইলে টাইনি অফ কোয়ান্টিটি আমি এইভাবে এভারেজ করে আমি যেটা আমার নাল ভ্যালু ওইটাকে আমি রিপ্লেস করে দিতে পারি। আমার কথা ক্লিয়ার? আমরা পারবো এই জিনিসটা। ব্লক মানে কিন্তু লোকেশন। ঠিক আছে, এখন 16 নাম্বার এবং 17 নাম্বার লোকেশনে তারা এটাকে রিপ্লেস করে দিচ্ছে। এখন রিপ্লেস করার সাথে সাথে কিন্তু আমি কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসটাকেও কিন্তু একসাথে রিপ্লেস করে দিতে পারতাম, এইভাবে কিন্তু করে দিতে পারতাম। ঠিক আছে, সেম জিনিসটাই দেখবেন টু দি নাম্বার রোজ ইন নাল ভ্যালু, এবং নাল ভ্যালুতে ওই জিনিসটাকে আর দেখাবে না। ঠিক আছে, এই যে 16 এবং 17 বাট আসছে, কিন্তু এটা কি দেখাচ্ছে এই যে কোয়ান্টিটি নাল ভ্যালু টোটাল প্রাইসটাকে দেখাচ্ছে আর কি, কিন্তু কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসে যে নাল ভ্যালুটা ওইটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, 17 নাম্বারটা তো নাই। 17 নাম্বারটা নাই কেন? মেবি 17 নাম্বারটা টোটাল প্রাইসটাও পাইছি আমরা, এই যে দেখেন কেন 17 নাম্বারটা নাই। 17 নাম্বার টোটাল প্রাইস আমার নাল নাই, ইউনিট প্রাইস আমার নাল নাই, কোয়ান্টিটি আমার নাল নাই, কিন্তু নাই ইউনিট প্রাইসটা আমার নাল নাই, কিন্তু টোটাল প্রাইসটা নাল, সেজন্য 16 নাম্বারটা দেখাইছে। বুঝতে পারছেন বিষয়টা? টেনশনের কিছু নাই, এগুলো সবই কিন্তু লজিক। আমরা জাস্ট একটু যদি বুঝতে পারি যে আসলে কি হচ্ছে, আমরা জাস্ট যদি একটু বুঝতে পারি, আমরা কিন্তু সব প্রবলেম সলভ করে দিতে পারবো। ঠিক আছে, দেখেন এখন রিপ্লেস নাল ভ্যালুস ইন টোটাল প্রাইস ফর স্পেসিফিক ইন্ডিসেস উইথ দি রিকোয়ার্ড ক্যালকুলেশন উইথ ভেরিফাইড চেঞ্জেস। ঠিক আছে, তো দেখেন কিছুক্ষণ আগে আমরা স্পেসিফিক ইন্ডিসেস দিয়ে হচ্ছে 16, 21, 8154-তে সেম ভাবে এই জিনিসটা করা হয়েছে। এখন এই যে এই রেঞ্জটা যে ডাইনামিক করে দিতে পারেন,
যেখানে যেখানে নাল ভ্যালু আছে ওখানে ওখানে, ঠিক আছে? তাহলে দেখবেন সব জায়গায় পরিবর্তন হবে, খালি 16, 21, 8154 এখানে চেঞ্জেস হবে না। যেগুলো নাল ভ্যালুস আছে ওইগুলোতে চেঞ্জ হবে, কিন্তু ওইটা করা কিন্তু ডিফিকাল্ট। ডিফিকাল্ট হলে প্রথম স্টেজ কোনটা করতে হবে? এখানে দেখেন আমাদের নাল ভ্যালু আছে মূলত কোন কোন জায়গায়। আমাদের যে জিনিসটা খুবই ক্রুশিয়াল, কোয়ান্টিটিতে আছে, ইউনিট প্রাইসে আছে, টোটাল প্রাইসে আছে। সবার আগে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসে যতগুলো নাল ভ্যালু আছে, এই যে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস, এই দুটাতে যতগুলো নাল ভ্যালু আছে সবগুলোকে আগে রিমুভ করতে হবে। 3টা বা 4টা যাই থাকুক, এগুলোকে আগে রিমুভ করতে হবে। দেন আমরা টোটাল প্রাইস গুলোকে আমরা রিমুভ করতে পারবো এইভাবে, ঠিক আছে? তো আমাদের এখানে আপনারা এই যে এখন যেটা দেখছেন 16, 21, এটা দেওয়ার পর তো বোধহয় থাকার কথা না কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসের নাল ভ্যালু। ইউনিটে থাকুক, ইউনিটের নাল ভ্যালু থাকুক, কোনো সমস্যা নেই। ইউনিটটা আমাদের খুব একটা বেশি দরকার না, বাট ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমাদের স্পেসিফিক ইন্ডেক্স দেওয়া হয়েছে 16, 21, 8154 তে চেঞ্জ করা হয়েছে। কোথায়? টোটাল প্রাইসে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? টোটাল প্রাইস দেওয়া হয়েছে। এখন ড্রপ স্পেসিফিক শোতে যদি আমরা যাই, তাহলে ওই জিনিসগুলো কিন্তু মিটিগেট হয়ে গেছে। হতে পারে যে ইউনিটে আমার কিছু ব্ল্যাঙ্ক থাকতেই পারে, ঠিক আছে? এখন এক্স অ্যাক্সিস দেখাচ্ছে কি এখানে কোয়ান্টিটি নান, ইউনিট প্রাইস নান, এখন টোটাল প্রাইস নান। এখন দেখেন, চিন্তা করে দেখেন, আমার ইউনিট প্রাইস নাই, কোয়ান্টিটি নাই, আমি কিভাবে আসলে টোটাল প্রাইস বের করব? একটাতে তো এই সাইডে আমরা করছি কি ইউনিট প্রাইসটা আমার দেয়া আছে, কোয়ান্টিটিটা নাই, তো আমি কোয়ান্টিটিটা এভারেজ করে বের করে দিছি। আবার ইউনিট প্রাইসটা আমার না, এই কোয়ান্টিটিটা আছে, ইউনিট প্রাইসটা নাই, আমি এভারেজ করে এটাকে বের করে গুণ করে দিছি। বাট দুটোর ক্ষেত্রে যদি নাই, দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এভারেজ করতে পারি, অথবা চাইলে একটাকে যদি আমরা রিমুভ করে দিই, তাও কোনো অসুবিধা হবে না। এখন রিপ্লেস নাল ভ্যালুজ ইন কোয়ান্টিটি উইথ দি কলাম মিন, এই যে দেখেন কিছুক্ষণ আগে যেভাবে আমি করেছি, একটার উপরে করছি, তো আপনাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দিব বা ইয়ে করবো বলছি, এটা হলো যে পাবে কোনটাতে, যে কলামটাতে কোয়ান্টিটিতে, ওইটাকে মিন করা হয়েছে, ঠিক আছে? ওটাকে সবার আগে মিন করা হয়েছে, ওইখানে এভারেজটা বের করা হয়েছে। দেন ফ্যাক্টেবল কোয়ান্টিটি ইকুয়াল টু ফ্যাক্টেবল, এখানে রিপ্লেস করে দেওয়া হয়েছে। যেগুলোতে ফিল না আছে এগুলোতে মিন কোয়ান্টিটিটা অ্যাড করা হয়েছে। এখন ফিল না বলতে কি বোঝায়? ফিল নট অ্যাপ্লিকেবল দেয়া যেগুলো আছে, ঠিক আছে? যেগুলোতে নান আছে, নান ভ্যালু আছে, এইটাকে বলা হচ্ছে ফিল না। ফিল না হিসেবে এটাকে ফাংশনটার নামই এটা, যে ফিল না দিব। এটা হলো যে মিন কোয়ান্টিটি, এটা বোঝানো হয়েছে এই যে এটার এভারেজটা এই জায়গায় বসানো হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে ফ্যাক্টেবল নামক যে কোয়ান্টিটিটা আছে, ওইখানে যদি কোনো জায়গায় যদি নাল ভ্যালু থেকে থাকে, ওই নাল ভ্যালু গুলোকে রিপ্লেস করা হবে মিন ভ্যালু দিয়ে। ওই মিন ভ্যালুটা হবে কোয়ান্টিটির এভারেজ। কোয়ান্টিটির এভারেজটা কিভাবে রিপ্লেস করা হবে? ফিল না কন্ডিশনের মাধ্যমে। ফিল না দিয়ে আমি আসলে আইডেন্টিফাই করতেছি কোথায় কোথায় আমার ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে? তো এইভাবে ব্ল্যাঙ্ক গুলোকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এখন ড্রপ মাল্টিপল স্পেসিফিক রো, এই যে ড্রপ মানে হইলো যে, সে ধরেন যে আমি এই কলামটাকে ড্রপ করতে চাই বা এইভাবে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? তাই যে ইন্ডিসেস টু ড্রপ, এখানে আমি জাস্ট ওই রোটাকে লিখে দিলে ইন্ডিসেস টু, এই কি বলে, ফ্যাক্ট টেবিল, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি এভাবে লিখে দিই ফ্যাক্ট টেবল, ঠিক আছে? এখানে যদি আমি এভাবে লিখে দিই, সে ধরেন যে 9997 এভাবে লিখে দিলে ওই রোটা রিমুভ হয়ে যাবে। বাট আমি এটা এখন করতেছি না, এটা যেটা আছে এটা রাখতেছি, ঠিক আছে? এখন আমি যদি ফ্যাক্ট টেবিল ইজ নাল সাম যদি চেক করে দেখি, আমি পাচ্ছি না, ঠিক আছে? দেখেন কোনো কিছু নাই, ঠিক আছে? এই যে দেখেন, আমরা নতুন যেটাতে দেখবো এটা হলো যে ক্যাম্পেইন ডাটা সেটটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? এটা এখন যেটা দেখতেছি এটা ইডিএ সেকেন্ড পার্ট, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনারা দেখবেন যে আমরা ডায়াগনস্টিক করতেছি। তার মানে এটা অ্যাকচুয়ালি আমরা 4-5 বছর আগেও আমরা যখন পড়াশোনা করেছিলাম, তখন আমাদের একটা বিজনেস কেস স্টাডিকে যখন আমরা অ্যানালাইসিস করি বা একটা কেস স্টাডি রিপোর্ট যখন আমরা জেনারেট করি, ওইটাকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হতো ওই সময়। একটা হলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, আর একটা হলো যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। এখন এটাকে রিসেন্টলি 1 থেকে 1.5 বছর হলো, বোধহয় 1 বছর হবে, এটাকে এখন 4 ভাগে ভাগ করা হয়। কি কি? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। এখন ডায়াগনস্টিক এবং ডেসক্রিপটিভ বোথ আর অলমোস্ট সিমিলার।
ডায়াগনস্টিকের কাজগুলো হলো যে এগুলোকে ডায়াগনোস করে, এগুলোকে আইডেন্টিফাই করলে এগুলোকে মিটিগেট করা। আর ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা হলো যে আমার কি, যে আমি ওখানে ভিজুয়ালস, গ্রাফ, চার্টস নিয়ে কাজ করা এবং এগুলোর ভিতরে একুরেসি নিয়ে আসা। এটা আগে করবো নাকি ডেসক্রিপটিভটা আগে করবো? দুটোকে মার্জ করে একসাথে করতে হবে, ঠিক আছে? দুটোকে মার্জ করে একসাথে আগে পিছে করে কাজ করলে হবে। এখন ক্যাম্পেইন ডাটা, এটাকে একটু লোড করি। আপনারা বুঝতে পারতেছেন তো না? এখন ক্যাম্পেইন ডাটাকে লোড করলে দেখেন যে এখানে এটা একটা মার্কেটিং ক্যাম্পেইন দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশনটা হলো যে মার্কেটিং ক্যাম্পেইন টাইপ এ বি সি, মানে বিভিন্ন পর্যায়ে রাখছে। এখন এই ক্যাম্পেইনের পার্টিসিপেন্ট কতজন? 24 জন, 15 জন, 25 জন। কবে থেকে স্টার্ট হচ্ছে? স্টার্ট ডে, এন্ড ডে, ঠিক আছে? এখন আরেকটা আমরা লোড করব, যেটা হলো যে কুপন রিডেমশন, ঠিক আছে? আরেকটা ডেটা, এই যে কুপন রিডেমশন, এখানে দেখেন যে হাউসহোল্ড কি ডে, কুপন ইউপিসি ক্যাম্পেইন, কতগুলো ক্যাম্পেইন, এই দুটোর ভিতরে কি কোনো কানেকশন আছে? আমরা একটু দেখি। ক্যাম্পেইনটা কানেকশন থাকতে পারে, হ্যাঁ ক্যাম্পেইনটার ভিতরে কানেকশন আছে। তার মানে কুপন ডেটা সেট এবং ক্যাম্পেইন ডাটা সেট দুটোর ভিতরে কানেকশন আছে, কিন্তু ক্যাম্পেইনটা, ঠিক আছে? তারপরে ঠিক আছে, টাইটানিকটা আমাদের কাছে এটা নাই, এটা একটা গ্লোবাল ডাটা সেট। টাইটানিক ডাটা সেটটা কিন্তু গ্লোবাল ডাটা সেট। আপনারা হয়তো মুভি দেখছেন, বাট মুভির সাথে এটারও যে ডাটা সেট আছে আপনারা এটা দেখতে পারেন। এটা একটা গ্লোবাল ডাটা সেট, টাইটানিক ডাটা সেটটা, যেখানে কারা কারা বেঁচে ছিল, কারা কারা বেঁচে ছিল না, পুরো একটা হিস্টোরি অফ ডেটা আমাদের এখানে আছে। তো এখানে 15টা কলাম, 891টা রো। তার মানে বোঝা যাচ্ছে যে 891টা মানুষের ডেটা আছে টাইটানিকের ওই সময় যারা টিকিট কেটেছিল, এবং তাদের কার কি অবস্থা, কেউ মারা গেছে কিনা, কেউ বেঁচে ছিল কিনা, এগুলো প্রত্যেকটার ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। তো এখানে দেখেন যে নাল ভ্যালু কতগুলো আছে, আবার চেক করা, এটা আমাদের প্রাইম দায়িত্ব। নাল ভ্যালুর আগে আরেকটা ইম্পর্টেন্ট দায়িত্ব আছে, কোনটা? ইনফো দিয়ে চেক করা। ইনফো, ফ্যাক্ট টেবিল তো না, এটা হবে ডিএফ ডট ইনফো, ঠিক আছে? এটা একটা প্রথম একটা কাজ, দেন আসলে কাজ করে। এখন এই ফ্যাক্ট টেবিলটা তো এটা পরের এটা আমি মাত্রই রান দিছি, এটা হবে না, উপর থেকে রান দিয়ে দিয়ে আসি, ঠিক আছে? আবার এগুলোকে জাস্ট একটু রান দিয়ে দিয়ে আসি, তাহলে পুরোটাকে আমি রান দিই, ঠিক আছে? রান অল অ্যাবভ, ঠিক আছে? রান অল অ্যাবভ দিই, বা রান রান অল, ঠিক আছে? রান অল দিই, সবগুলো একটা একটা করে রান দিবে, যেখানে যেখানে ইরোর দিবে ওখানে আমরা কাজ করবো, সমস্যা নেই। লাস্ট আমরা ছিলাম কুপন ডাটা সেটে, ছিলাম টাইটানিক ডাটা সেট ডিএফ, এতটুকু পর্যন্ত ছিলাম। কুপন ডাটা সেটের পরে টাইটানিক ডাটা সেট। এখন এই টাইটানিক ডাটা সেটের ডিএফ দিয়ে দেখেন যে আমাদের এখানে কোনগুলো বুলিয়ান, কোনগুলো ফ্লোট ডেটা সেট, কোনগুলো ইন্টিজার ফ্লোট ডেটা সেট, সবগুলো ডাটা টাইপ গুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবং এটার ভিতরে দেখেন যে আমাদের টোটাল ডাটা সেট কয়টা? 891টা। এইজ দেখেন 714টা। তার মানে বাকি যেগুলো পাই নাই এগুলো কি আমার নাল ভ্যালু। আমি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি দুটোই। ডেকের ভিতরে দেখেন যে মাত্র 203টা ডেকের ইনফরমেশন আছে, বাকিগুলো নাই। মানে বাকিগুলো আমার ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে? আমি কিন্তু চাইলে এইভাবে বের করতে পারি। এখন নন নাল বলতে কি বুঝেছি? নন নাল বলতে 891টা ডাটা নাল ভ্যালু নাই, এটা হলো যে এক্সাক্ট ডেটা দিয়ে আছে, ঠিক আছে? এই জিনিসটা বোঝানো হয়েছে। ওকে, ডাটা টাইপ গুলো এখানে দেখেন যে বলে দিচ্ছে যে বুলিয়ান ডাটা টাইপের কলাম আছে 2টা, ক্যাটাগরি ডাটা টাইপের কলাম আছে 2টা, এভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন ক্যাটাগরি 2টা, ফ্লোট ডাটা টাইপ 2টা, ইন্টিজার 4টা, অবজেক্ট 5টা, এভাবে টোটাল কতগুলো আছে বলে দিছে। আবার আমরা যাই ফ্যাক্ট টেবিলে, এখন দেখেন যে ফ্যাক্ট টেবিলে দিয়ে ফিল না দিয়ে সিটি যেগুলো আছে, এখন দেখেন যে ফিল নাতে সিটি দিছে। এইটা যদি আপনারা কেউ বলতে পারেন, আমাকে একটু বলেন তো এখানে কি কাজ করছে, বলেন তো দেখি। এনিওয়ান, কারো কি মনে, কেউ আমাকে একটু বলেন তো দেখি এখানে কি কাজ করছে। আমি এটাকে একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। বলেন তো দেখি এটা মানেটা কি, এনিওয়ান?
এই যে এখানে এটা মানেটা কি? কিছুক্ষণ আগে তো এখানে অন্য কিছু ছিল, এখন এখানে সিটি ঢুকানো আছে, এটা মানেটা কি কেউ বলতে পারবেন? এটা মানেটা কি? ইউনিটে যে যে জায়গার নাল আছে হ্যালো, মাসুদ বলেন, মাসুদ মাসুদ তাসরিয়ান বলেন, মাসুদ তাসরিয়ান আছেন? এটা মানেটা কি? এটা এইটা ভেরিয়েবল, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ভাইয়া আম, এটা মানে হচ্ছে কি ধরেন ইউনিটে যেখানে যেখানে আপনাদের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যালো, না আপনারা যদি লিখেও দেন কোনো অসুবিধা নাই, আপনারা অ্যাটলিস্ট তো লিখে দেন যে কি বলতেছেন। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না নাকি? ও, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এখানে সাউন্ডটা বন্ধ করা ছিল আমার স্পিকারটা। আচ্ছা, এখন শুনতে পাবো, সমস্যা নাই। আচ্ছা, ইউনিটের নাল ভ্যালু সিটি দিয়ে রিপ্লেস বা ফিল করা হবে। এক্স্যাক্টলি, আমার যে ইউনিটটা আছে, ইউনিটটা সিটি দিয়ে রিপ্লেস করা হয়েছে। এখন সিটি দিয়ে কেন রিপ্লেস করলাম, কেউ কি বলতে পারবেন? সিটি দিয়ে কেন রিপ্লেস করতে পারে, আপনার ধারণা কি? সিটিটা আমাদের কি, এখানে কি হিসেবে এখানে কাজ করতেছে বলেন তো দেখি, কথা বলেন কেউ। আমি এখন শুনতে পারবো, আমার স্পিকার অফ করা ছিল। এনিওয়ান? সিটিটা কোন আমি কেন সিটিটা দিছি বলেন তো দেখি। লাস্ট ক্লাসে কিন্তু পড়াইছি, আপনার মনে আছে কিনা? লাস্ট ক্লাসে আমরা যখন এভারেজ করছিলাম মিনের, এই যে ইউনিট এই কি বলে ইউনিটের যখন আমরা এভারেজ করছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম? তখন আমরা সিটি পেয়েছিলাম। কি পেয়েছিলাম? সিটি পেয়েছিলাম, সেজন্য এটা সিটি আসছিল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এটাকে রিপ্লেস করার পরে দেখেন আমাদের এটা সব জিরো। তাহলে আমরা এখন ডাটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমাদের ডায়াগনস্টিকের কাজ শেষ, এখন আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস কাজ করতে পারবো। এখন আমরা যেটা করব, এটা টাইটানিকের উপরে অ্যানালাইসিসটা করব, ঠিক আছে। আমাদের যে ডাটা গুলো আছে, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে কোয়েশ্চন, যে শো দি এজ ফ্রিকোয়েন্সি অফ টাইটানিক ডাটা সেট ইউজিং দিস প্লট। দিস প্লট মানে কি? ডিস্ট বা দিস প্লট। দিস প্লট হলো যে ডিস্ট্রিবিউশন প্লট, ঠিক আছে। এটা হলো যে ডিস্ট্রিবিউশন প্লট, এই যে এটাকে আমরা এটাকে বলে থাকি, ঠিক আছে। তো এখানে প্লটের টাইটেল দেওয়া হয়েছে, এই যে দেখেন এসএনএস ডট সেট স্টাইল ডার্ক গ্রিড। পিছনেরটা গ্রিডটা ডিজাইনটা বলছে শেয়ারকে, ঠিক আছে। স্টাইলটা কি হবে? ডার্ক গ্রিড হতে হবে। ডিস্ট্রিবিউশন প্লট, দিস প্লট দেওয়া হয়েছে এক্স ইকুয়াল টু, প্রথমে এসটাকে দেখাবে বিনস কয়টা থাকে। বিনস বলতে কি বোঝানো হয়েছে? বিনস বলতে বোঝানো হয়েছে 25টা ধাপ। এখানে কয়টা? 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা কলাম থাকতে হবে, ঠিক আছে। তো বিন দিয়ে 25টা কলাম দিয়ে হিস্টোগ্রাম করছে আমাদের এজ ফ্রিকোয়েন্সিটা বের করার জন্য। তাহলে সবচেয়ে বেশি আমাদের এজ এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি লোক কারা আছে বলেন তো দেখি। এনিওয়ান? কারোর কি মনে হয় সবচেয়ে বেশি লোক সংখ্যা কোনখানে বেশি আছে? হিস্টোগ্রাম প্লটটা দিয়ে আমরা কিভাবে বুঝবো? আমাকে যদি আপনি উপরের দিকে হিস্টোগ্রামটা দিলেন। হ্যাঁ, জীবন ভাই বলেন। 25। না, এটা তো আপনার ফ্রিকোয়েন্সি, ডেনসিটি। আপনাকে বলতে হবে যে এই based on this graph we can see that from 20 to 40, from between the 20 to 40, these age persons are right now most of the passengers, এভাবে বলতে হবে in the Titanic sea, এটা কি শিপ, টাইটানিক শিপ। এইভাবে আপনাকে সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন প্লট, এটা হলো যে এজ ফ্রিকোয়েন্সি, মানে সবচেয়ে বেশি ডেনসিটি কোনখানে বেশি আছে। বুঝা গেল বিষয়টা জীবন ভাই? এখন আসি নেক্সটে, শো দি ইউনিট প্রাইস অফ ফ্যাক্ট টেবিল। আজকে আমাদের কতগুলো চার্ট আছে, ফ্যাক্ট টেবিল আছে,
ফ্যাক্ট টেবিল মানে মেইন যে ই কমার্সের ডাটা সেটটা আছে, তারপরে আমাদের ক্যাম্পেইনের ডাটা সেট আছে, টাইটানিকের ডাটা সেট আছে, ঠিক আছে। তো এখন আবার দেখেন যে এখানে বলতেছে ইউনিট প্রাইস ফ্রিকোয়েন্সি অফ দি ফ্যাক্ট টেবিল ইউজিং ডিস্ট্রিবিউশন প্লট, ঠিক আছে। তো এটা কিভাবে করবে দেখেন যে এখানে সিমিলার ওয়েতে বের করছে। এখন বলেন তো দেখি ইউনিট প্রাইস ওয়াইজ আমি যদি যাই, সবচেয়ে বেশি ইউনিট প্রাইস কোন, ইউনিট প্রাইস বেশি কোনটা, যেটা প্রাইস বেশি। আচ্ছা এটা একটু কোয়েশ্চনটা একটু করি। So the unit price frequency of the fact table using this plot. ইউনিট প্রাইসের ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে। এখন ইউনিট প্রাইসের ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি 10, 11, 12, 13 থেকে 15 বা 18 এর ভিতরের ইউনিট প্রাইস যাদের, এগুলোর ডেনসিটি বেশি, তার মানে এগুলো হয়তো বেশি বিক্রি হয়েছে, এই ধরনেরও হইতে পারে, ঠিক আছে। এখন আমরা দেখি এটা গেল আমাদের কি, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন প্লটও বলি, আবার হিস্টোগ্রাম প্লটও বলতে পারি। এখন আমরা আসি জয়েন্ট প্লট। জয়েন্ট প্লট হয় কিভাবে, জয়েন্ট প্লটের কাইন্ড। জয়েন্ট প্লট হলো যে এমন একটা প্লট যেখানে আমরা চাইলে ওই প্লটের, এই যে জয়েন্ট প্লট দিয়ে আমরা চাইলে স্কেটার প্লটও দেখতে পারি, কেডি প্লটও দেখতে পারি, হিস্টোগ্রামও দেখতে পারি, হেক্সা প্লটও দেখতে পারি, রেঞ্জ প্লটও দেখতে পারি, রিসিপ্ট প্লটও দেখতে পারি। এই প্রত্যেকটা প্লট কিভাবে কাজ করে দেখি। এই যে দেখেন জয়েন্ট প্লট দিলাম, জয়েন্ট প্লটের কাইন্ড দিয়ে হচ্ছে হিস্টোগ্রাম প্লট। কাইন্ড বলতে কি, যেটা হলো যে ডান পাশে বাম পাশে উপরের দিকে যেগুলো আমার, এগুলো হিস্টোগ্রাম প্লট, ঠিক আছে। এরপরটা দেখেন হ্যাক্স প্লট। আচ্ছা না না না, আমি ভুল বলছি। এইগুলো ধরেন যে হিস্টোগ্রাম প্লট হলে, এই যে এটাও হিস্টোগ্রাম প্লটের উপর বেস করে এটা হিস্টোগ্রাম টাইপের ডিজাইন করে দিচ্ছে আর কি। পরেরটা হলো যে হ্যাক্স প্লট, এই যে হেক্সাগোনাল ওয়েতে ডিজাইনটা করে দিচ্ছে হ্যাক্স প্লট। হ্যাক্স প্লট দিয়ে, হ্যাক্স প্লট থেকে বেশি বেটার হলো যে স্কেটার প্লটটা। এই যে স্কেটার প্লটটা, আমি স্কেটার প্লটটা খুবই পছন্দ করি, ঠিক আছে। স্কেটার প্লটটা দিয়ে আপনারা দেখতে পারেন, এই যে স্কেটার প্লট, দিস ইজ স্কেটার প্লট, ঠিক আছে। এটা হলো যে একসাথে অনেকগুলা বাই ডিফল্ট হতে পারে যে উপরে এবং ডান দিকে যেগুলো দেখাচ্ছে, এটা হলো যে বাই ডিফল্ট হতে পারে হিস্টোগ্রাম প্লট হতে পারে। বাট ভিতরেরটা কি হবে, ভিতরটা হলো যে কাইন্ড দিয়ে আমরা স্কেটার প্লট দিয়ে আমরা ডিসাইড করে দিই, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়েশন আলাদা, যেমন এটা কিন্তু আলাদা একটা কোয়েশন, কোয়ান্টিটি ভার্সেস টোটাল প্রাইস বের করছে। তো আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো যে যত বেশি কোয়ান্টিটি কিনছে তত বেশি আমাদের ইউনিট প্রাইস, তত বেশি আমাদের টোটাল প্রাইস সেলস বাড়ছে। যারা কোয়ান্টিটি বেশি কিনছে তত বেশি আমাদের সেলস বাড়ছে, কারণ কি টোটাল প্রাইসটা আমাদের কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা এক্সপ্লেন করে দিতে পারি যে if the number of order quantity is increased then our revenue also increase as well, ঠিক আছে। এইভাবে আমরা সুন্দরভাবে বলতে পারি based on our this graph, ঠিক আছে। পেয়ার প্লটটা দেখেন, পেয়ার প্লটটা হলো যে সবগুলো প্লট একসাথে, হিস্টোগ্রাম প্লট আছে, স্কেটার প্লট আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ভুল আছে, আমরা সাধারণত এটাকে ইউজ করি না পেয়ার প্লটটা, আমরা একটা ট্রায়াগোনাল একটা প্লট ইউজ করি আর কি, ওইটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে। এটা আমি সাধারণত ইউজ করি না, কিন্তু এটা যদি আপনারা দেখেন, এটা কেউ যদি ইউজ করতে চান, এটা কিভাবে ব্যবহার করবেন এটা অনেকে বুঝতে পারে না। আমাকে একটু গ্রাফটা একটু ছোট করতে হবে। ওকে, এখন এখানে দেখেন যে টোটাল প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করা হয়েছে, টোটাল প্রাইসের সাথে কিন্তু টোটাল প্রাইসকে গুণ করা হবে না, বুঝতে পারছেন। বা টোটাল প্রাইসের সাথে কিন্তু টোটাল প্রাইসের কম্পেয়ার করা হবে না। আমি যদি টোটাল প্রাইসের সাথে কম্পেয়ার করি তাহলে কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করব, টোটাল প্রাইসের সাথে কম্পেয়ার করলে ইউনিট প্রাইসের সাথে কম্পেয়ার করব। আবার এই টোটাল প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি এই ইউনিট প্রাইস এই কোয়ান্টিটি, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা দুটোই কিন্তু একই রকম সিচুয়েশনে কাজ করবে। যেমন টোটাল প্রাইসের সাথে কোয়ান্টিটি যদি কোয়ান্টিটি ইনক্রিজ হলে টোটাল প্রাইস ইনক্রিজ হয়। আবার যদি উল্টাভাবে বলি, টোটাল প্রাইস যদি আমার কমতে থাকে তাহলে আমার কোয়ান্টিটিও কমতে থাকবে, এই যে কোয়ান্টিটিটা কমতে থাকবে এরকম, ঠিক আছে। টোটাল তুলনা করি, ঠিক আছে। কিন্তু আমরা এই গ্রাফটাতে যে ভুলটা করি, এই ভুলটা হলো যে আমরা এদিক থেকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করি। মূলত আমি যে জিনিসটা বুঝি এটা হলো যে আমরা সবসময় ওয়াই এর সাথে এক্স কে ক্রস করব, কারণ আউটপুট যেটা আসে আউটপুটটা থাকে অলওয়েজ ওয়াই এ। তো আউটপুটটা যেহেতু ওয়াই এ আছে, তার মানে আমাদের আলটিমেট আউটপুটটা হলো যে টোটাল প্রাইস, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি। আর এই সাইডে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা এইগুলোকে তুলনা করব, ঠিক আছে, প্রত্যেকটা গ্রাফকে। এখন আবার বলতে পারেন যে ভাই তাহলে টোটাল প্রাইসের সাথে কোয়ান্টিটি হবে না। এই যে এই টোটাল প্রাইসের সাথে কিন্তু কোয়ান্টিটি হবে না, এই টোটাল প্রাইসের সাথে আমার হবে
না, এই টোটাল প্রাইসের সাথে আমার হবে এই কোয়ান্টিটিটা, এই গ্রাফটা। কোয়ান্টিটি কিন্তু আমার তিনটা, ঠিক আছে, কোয়ান্টিটি কিন্তু আমার তিনটা, ঠিক আছে। এই টোটাল প্রাইসের সাথে এই কোয়ান্টিটিকে আমাকে ক্রস করতে হবে, ঠিক আছে। তারপরে আমি যদি যাই এই কোয়ান্টিটি, এই টোটাল প্রাইসের সাথে এই কোয়ান্টিটি, ঠিক আছে, এটার সাথে এটা। আবার যদি আমি যদি যাই যে ইউনিট প্রাইসের সাথে টোটাল প্রাইস, তাহলে আমাকে এইটা দেখতে হবে, এই গ্রাফটা, নট দিস ওয়ান, ঠিক আছে। এই টোটাল প্রাইস আর এই টোটাল প্রাইস না, এই গ্রাফটা আমার কোনো কাজে লাগবে না। এই জায়গাটাতে আসলে কনফিউজটা, বুঝছেন। টোটাল প্রাইসের সাথে টোটাল প্রাইসের কোনো এই টোটাল প্রাইসের সাথে টোটাল প্রাইসের কোনো কানেকশন হবে না, ঠিক আছে। টোটাল প্রাইসের সাথে ইউনিট প্রাইসের কানেকশন হবে, যেটা হলো যে এটা, আর টোটাল প্রাইসের সাথে কোয়ান্টিটি হলো যে এইটা। আবার যদি আমি যদি ইউনিট প্রাইসের সাথে ইউনিট প্রাইস করি তাহলে হবে এইটা, কিন্তু এটা আমার কোনো কাজে লাগবে না, ঠিক আছে। আমাকে করতে হবে ইউনিট প্রাইসের সাথে টোটাল প্রাইস, আর ইউনিট প্রাইসের সাথে আমার কোয়ান্টিটি করতে হবে, ঠিক আছে। তো এই যে মিডলের যে গ্রাফ গুলো আছে না, এই যে গ্রাফ, এটা একটা গ্রাফ, এই তিনটা গ্রাফ এখানে ইউজলেস, ঠিক আছে। সেজন্য আমার পেয়ার গ্রাফটা একটু কনফিউশন লাগে। নেক্সটে আসি পেয়ার প্লট, ঠিক আছে। এই সিমিলার জিনিসই এইভাবে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আইটেম ডাইমেনশনের উপর দেখাচ্ছে, আইটেম ডাইমেনশনের উপরে আমাদের কি কি আছে, স্টক কোয়ান্টিটি আছে, আর ইউনিট প্রাইস আছে, আর কিছু না। সেজন্য এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2^2 পাওয়ার যদি করি 2 দুগুণে 4, তাহলে সেজন্য 4টা গ্রাফ হয়েছে, দ্যাটস অল। এখানে দেখেন যে আমাদের এখানে 3, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা যদি গুণ করি, আমাদের এখানে কয়টা হওয়ার কথা, 3। তো 3 টু দি পাওয়ার পাওয়ার যদি হয় 3, তাহলে না, এটা কত হয়, 3 3 6 7 8 9 9, এটা হলো যে 3 টু দি পাওয়ার, আমার এটা 3 স্কোয়ার যেটা আর কি, হ্যাঁ 3 স্কোয়ার হলে আমার এটা 9 হয় আর কি। তো এখানে 9টা ঘর আছে। আবার যদি আমরা এটা যাই 2 পাওয়ার 2 স্কোয়ার, এটা সেজন্য 4টা ঘর, ঠিক আছে। কিন্তু এইখানেও সিমিলার ওয়েতে দেখেন, এই ইউনিট প্রাইসের এই যে এইটা এবং স্টক কোয়ান্টিটির এইটা, এই দুটো আমাদের ইউজলেস, ঠিক আছে। আমি স্টক কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস, আবার ইউনিট প্রাইসের সাথে স্টক কোয়ান্টিটি, এই যে এটা, এই দুইটা গ্রাফ আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল প্লট কোনগুলো, যেগুলো হলো যে যেগুলোতে আমরা কাজ করতে পারবো। ফর এক্সাম্পল ক্যাটাগরিক্যাল প্লট বলা হয় কোনগুলো, যেগুলো পাই প্লট, পাই চার্ট আছে, ডোনাট চার্ট আছে, এগুলো হলো যে ক্যাটাগরিক্যাল প্লট, ঠিক আছে। এখন পাই চার্ট বা পাই প্লটে যদি আমার যদি ক্যাটাগরি থাকে, ধরুন যে আমার 1000+ ক্যাটাগরি আছে, তখন কি আমি পাই প্লট তখন কি আমি পাই চার্ট না। আমার যদি 1000 নাম্বার অফ এসকিউ থাকে, আমি 1000 তো একটা বলের ভিতরে আটকাইতে পারবো না। এটারে তাকে আমি হিস্টোগ্রাম প্লটের মতো কোনো একটা প্লট দিয়ে কাজ করবো, না হলে কোনো একটা কলাম গ্রাফ নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো এখানে যখন আমাদের 10টা বা 15টা বা 20টা এই ধরনের যদি কোনো ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, তখন আমরা এগুলো পাই প্লট বা ইয়া নিয়ে কাজ করি। খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা যদি একদম অ্যাডভান্সটা যদি দেখি, দেখেন যে এখানে লেভেল দেওয়া আছে, নট সার্ভাইভ, সার্ভাইভ, সাইজ দেওয়া হচ্ছে ডিএফ, সার্ভাইভ ডট ভ্যালু কাউন্টসে যেটা সবার আগে পাবে ওটা হলো যে নট সার্ভাইভটা পাবে, আর এরপরটা সার্ভাইভটা পাবে। আর নট সার্ভাইভ কয়টা আছে সে কাউন্ট করতেছে, সার্ভাইভ কয়টা আছে। এই যে লেভেল যেটা দেওয়া আছে, এই লেভেলটা কিসের, এই লেভেলটা হলো যে আমাদের রো এর লেভেল, ঠিক আছে। এই যে আমাদের এখানে ইয়া কই, টাইটানিকটা কই, টাইটানিক টাইটানিকটা ছিল এখানে, এই যে টাইটানিক ডাটা সেট। কোনটা নিয়ে কাজ করতেছিলাম, এই যে সার্ভাইভটাকে নিয়ে কাজ করতে। এখান থেকে 0 1 ছাড়া আমার কোনো কিছু নাই। তো 0 যেটা বাই ডিফল্ট 0 যেটা, এটা কি নট সার্ভাইভ, আর 1টা হলো সার্ভাইভ, ঠিক আছে। তো এখানে আমরা যখন প্লটটাতে আসি, দেখেন সবার আগে নট সার্ভাইভটাকে দেওয়া হয়েছে, সার্ভাইভটাকে দেওয়া হয়েছে। তার মানে আমার ক্যাটাগরির ভিতরে যে ভ্যালু আছে, এগুলো যে নাম্বার থাকে, নাম্বারগুলোকে চাইলে আমি এইভাবে লেভেল করে দিতে পারবো, নট সার্ভাইভ কয়টা, সার্ভাইভ কয়টা, ঠিক আছে। তো সে কাউন্ট করে দিচ্ছে সার্ভাইভ, ভ্যালু কাউন্ট, সার্ভাইভটা কাউন্ট করছে। ভ্যালু কাউন্ট দিয়ে কি করে, নাম্বার অফ ডেটা কাউন্ট করে, ঠিক আছে। তো এখানে দেওয়া হচ্ছে সাইজেস দিয়ে এটাকে কল দেওয়া হয়েছে কাউন্ট।
এটার ভিতরে লেভেলের ভিতরে লেভেল গুলো দেওয়া আছে, অটো অটো পয়েন্টস, এখানে ল্যামডা পি। এই জিনিসটা এই জিনিসটার দরকার নাই, এই জিনিসটা যদি নাও দেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এই যে এইগুলোতে কোনো কাজ করে নাই, ঠিক আছে। এটাকে যদি আপনি নাও দেন কোনো অসুবিধা নাই, এটা কাজ করবে, ঠিক আছে। জাস্ট আপনি সাইজেস আর লেভেলস ইকুয়াল টু লেভেলস যদি দেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর সাথে যদি সাথে কি আর কিছু দিতে হবে না, এখানে তো এই যে এই এক্স ইকুয়াল টু যেটা, এটা তো এখানে দিয়ে দিছে, এটা নিয়ে আর খুব একটা বেশি কাজ করতে হবে না। লেভেলস এর ভিতর লেভেলস আছে, এই যে এই জিনিসটা কিন্তু অপশনাল, এই জিনিসটা না দিলেও হবে, ঠিক আছে। ওকে, সিমিলার ওয়েতে এখানে করা হয়েছে। অটোপ্লিসিটি হলো যে আমাদের এখানে পার্সেন্টেজ বের করা, ঠিক আছে। এটা হলো যে পার্সেন্টেজ, আমরা এখান থেকে পার্সেন্টেজটা বের করতে পারবো, এই যে পার্সেন্টেজটা এইভাবে বের করে দিতে পারবো, ঠিক আছে। নট সার্ভাইভ সার্ভাইভ এইভাবে যদি আমরা লিখি, এটা পার্সেন্টেজটা পারবো। যে আমরা ভ্যালু না দিয়ে আমরা যদি পার্সেন্টেজটা দিতে যাই, তাহলে এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, ঠিক আছে। আবার সাথে যদি দুটোকেই রাখতে চাই তাহলেও দুটোকে রাখতে পারবেন, ঠিক আছে। লেভেলের ভিতরে অটোপ্লিসিটির ভিতরে আপনাকে কমা কমা দিয়ে আপনাকে 2-3টা লিখতে হবে আর কি, ঠিক আছে। ওকে, প্র্যাকটিস 4 এ আসি। এটা হলো যে ফাইন্ড দি কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস প্রাইস, প্লট ইট ইনটু পাই চার্ট। পাই চার্টে এটাকে প্লট করার জন্য বলছে, কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস বের করতে বলছে। কেউ বলেন তো দেখি, কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস প্রাইস বের করতে বলছে, তার মানে আমার কি কি লাগবে, এখানে কি কি কলাম আমার থাকবে, আমার আলটিমেট আউটপুটে কি কি কলাম আসবে বলেন তো দেখি। টাইম ডাইমেনশন এগুলোকে মেন করছি, আমার কি কি আসবে বলেন তো দেখি। কোয়ার্টার আসবে, আর কি আসবে এনিওয়ান, কি আসতে পারে, কোয়ার্টার আসতে পারে, আর কি আরেকটা কি। হ্যাঁ রাগিব ভাই বলেন। দাদা আপনার আপনি বলুন। কথা খুব কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। খুবই মানে শোনা শোনা একটু সমস্যা হচ্ছে দাদা। এখনো কেটে কেটে আসতেছে? এখন তো কেটে কেটে আসার কথা না। আসছে আচ্ছা দাদা। আমি ভিডিওটাকে অফ করি। আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন কিরকম শোনা যাচ্ছে এটা বলেন। এখন ক্লিয়ার আছে। আচ্ছা আমি যে জিনিসটা জিজ্ঞেস করছি, এই যে কোয়েশন সেলস প্রাইস, এখানে আমার কি কি ভ্যালু লাগবে, কি কি কলাম আলটিমেটলি আউটপুটে আমি আনবো বলেন তো দেখি। আমার কি কোয়ার্টারটা তো লাগবে, এরপরে আমার কি লাগবে বলেন তো দেখি। আচ্ছা এতটুকু, প্লটটা আমার দরকার নাই। রাগিব ভাই বলেন কি কি লাগবে বলেন তো দেখি। কোয়ার্টার, কোয়ার্টারের পরে আর কোনটা লাগতে পারে? ইয়ার। ইয়ার কেন লাগবে? এখানে তো ইয়ারের কথা বলেই নাই, ইয়ার কেন লাগবে? কোয়েশনটা ভালো মতো পড়তে হবে ভাই, হ্যাঁ কোয়েশনটা ভালো মতো পড়ে। ফাইন্ড দি কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস প্রাইস, কঠিন কিছু করবেন না। সেলস সেলস প্রাইস, এখন সেলস প্রাইস এখানে কোনটা, সেলস প্রাইস এখানে কোনটা বলেন তো দেখি। ভাইয়া টোটাল প্রাইস না দাদা? টোটাল প্রাইসটাই Total সেলস price। প্রাইস, এক্স্যাক্টলি। জি জি জি। আপনারা খুব সোজা ভাবে ভাববেন, হ্যাঁ কঠিন ভাবে ভাবা। এখন আলটিমেটলি দেখেন যে আমি কি করছি, পিডি মার্কস দিয়ে ফ্যাক্ট টেবিল টাইম ডিমকে মার্কস করছি। মার্কস করার পর দেখেন এখানে কি করছি, কোয়ার্টার আনছি, কোয়ার্টারটা আনছি, আর কোনো কিছু কি আনছি, ইয়ার আনছি আনি নাই তো। কোয়ার্টার আনছি আর কি টোটাল প্রাইস সাম করে দিছি। সে কি চাইছে, আমার এভারেজ চাইছে। এখন এখানে যে সাম করছে এটা কি ঠিক হয়েছে বলেন তো দেখি। না ভাইয়া, তাহলে আমাকে কি করতে হবে, মিন করতে হবে। তাহলে আমি মিন করলাম, একজ্যাক্ট ডাটাটা পেলাম। এরপরে এখন যেটা করবো, এটাকে প্লট ইট ইনটু পাই চার্ট, পাই চার্টের ভিতরে প্লট করলাম। এই যে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 4, এই যে এইগুলা। এই যে বোঝা গেল বিষয়টা। এখন এখানে যদি সাম করতে বলতো তখন এক কথা, যে সাম করতে বলছে, এখানে বলছে কি এভারেজ সেলস প্রাইস বের করতে, তার মানে আমার এটা মিন। ওকে, এখন গেল এটা। আরেকটা এক্সাম্পল দেখি, বি ভেরিয়েট অ্যানালাইসিস, যেটাকে আবার আমরা বার প্লটও বলি। এটাকে অন দি এক্স অ্যাক্সিস উই হ্যাভ এ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, অন দি ওয়াই ক্যাটাগরিক্যাল হলো যে কোনটা, মেল ফিমেল হলো ক্যাটাগরিক্যাল এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস হলো যে কন্টিনিউয়াস ভেরিয়েবল, যেগুলো হলো পেয়ার। পেয়ার কি আমার বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। তো এটা যদি কখনো যদি বার প্লট ব্যবহার করতে পারে, আপনারা ম্যাটপ্লট লাইব্রেরির প্লটটাও ইউজ করতে পারেন বার প্লট, অথবা এসএনএসটাও ইউজ করতে পারে। এসএনএসটা হলো যে খুবই সুন্দর, গ্রাফিক্যালি আন্ডারস্ট্যান্ডেবল, এবং আমরা যদি এখন যে জেনারেশনে বাস করি এই জেনারেশনের জন্য এটা খুবই পছন্দের একটা গ্রাফ, ঠিক আছে। তো আমরা এই গ্রাফটা আমরা এসএনএস ইউজ করে আমরা গ্রাফটা ইউজ, ঠিক আছে। পিএলটি দিয়ে আপনি বার প্লট ইউজ করতে পারবেন, বাট পিএলটি দিয়ে যেটা ইউজ করি এটা হলো যে ট্রেডিশনাল গ্রাফ। আমরা ট্রেডিশনাল গ্রাফে না গিয়ে আমরা এখন এই ধরনের গ্রাফগুলো ইউজ করবো।
আপনারা যারা রিসার্চের কাজ করবেন তারাও কিন্তু এই ধরনের গ্রাফটাই ইউজ করবেন, এসএনএসটা, ঠিক আছে? এটা যারা অথর বা যারা এডিটর বা যারা রিভিউয়ার তারা কিন্তু পছন্দ করে এই ধরনের গ্রাফগুলো। তো দেখেন যে এক্স এর ভিতরে এটা বসেছে, ওয়াই এর ভিতরে এটা বসেছে। ফর্মুলা কিন্তু সিম্পল, আপনাকে বুঝতে হবে ভাই, ফর্মুলা কিন্তু খুবই সিম্পল, যে আমি যদি বার প্লট করি আমাকে কি করতে হবে, ঠিক আছে? ফর্মুলা কিন্তু খুবই সিম্পল। এখন দেখেন যে এখানে কি করছে, এখন যদি এই ফর্মুলার উপরে আমি যদি এখানে ভেরিয়েবল বসাইতে চাই, ঠিক আছে, এখানে যদি ভেরিয়েবল বসাইতে চাই তাহলে আমি কিভাবে বসাবো এই জিনিসটা, ঠিক আছে? এই যে এখানে এইগুলো করছে আর কি, ঠিক আছে? আপনার চাইলেও করতে পারেন, না চাইলেও নাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে এইটা আপনারা জাস্ট কপি করবেন, আর কিছু করার দরকার নেই। এটা আপনারা কি করবেন, কপি করবেন। আর এখানে যে ওয়াই টেক্স এক্সেস দিয়ে এইটা দিয়ে, এটা হলো যে আমাদের কি কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেটর কোনটা, মানে এই যে এটা যে এদিকে ডান দিকে সরে যাবে কিনা, বাম দিকে সরে যাবে কিনা, এটা কোঅর্ডিনেশনটা এদিক ওদিক করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বাট বাকি যেগুলো আছে এগুলো সেম এস রেখে দিলেন, ঠিক আছে? আপনারা জাস্ট উপরের এই জিনিসটা রাখবেন, ঠিক আছে? এই যে উপরে এই জিনিসটা মনে রাখবেন, এই জিনিসটা কিভাবে করতে, আর এই জিনিসটা কপি পেস্ট, আর নিচের এটা তো আছেই, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা, আর কিচ্ছুই করতে হবে না আপনাদের। এরপরে আসি কাউন্ট প্লট। কাউন্ট প্লট যেটা, এটাকে আমরা বার প্লট বলতে পারি, ঠিক আছে? কাউন্ট প্লট সিমিলার ওয়েতে জাস্ট কাউন্ট করে আর কি, ঠিক আছে? এখানে কতজন, 2 নম্বর ক্লাসে কতজন, 3 নম্বর ক্লাসে কতজন, এই জিনিসটা সে ক্লাস করে দিছে। এখন কিউতে পি ক্লাস দিছে, পি ক্লাস হলো 1 2 3, এটা কি? আচ্ছা, যারা গ্রাফ গুলোকে একটা কেস স্টাডি হিসেবে পেপারে প্রেজেন্ট করতে চান তারা এটাকে কি করবেন, এটাকে এদিকে নিয়ে যাবেন, রাইট ক্লিক করে কপি ইমেজ দিবেন, তারপর এটাকে ডক ফাইলে নিবেন, ঠিক আছে? তাও হয়ে গেল আপনাদের। আর যদি এটা টাইটেল প্রয়োজন পড়ে টাইটেল দিবেন, এই যে এখানে এসএনএস এই কি বলে পিএলটি ডট টাইটেল দিয়ে প্রয়োজন পড়ে আর কি, হ্যাঁ। তারপর শো দি ইউনিট কাউন্ট ফ্রম দি ফ্যাক্টেবিল ইউনিট কাউন্ট প্লট দিয়ে ফ্যাক্টেবিল কে কাউন্ট করতে বলতেছে। খুব সিম্পল, ইউনিট প্রাইসটা দিয়ে করবেন, আপনার এই যে এরকম আসবে। এরপরে বক্স প্লটটা খুবই ইন্টারেস্টিং। বক্স প্লটটা হলো যে আমার কাছে সবচেয়ে বেশি রিচ প্লট হিসেবে মনে হয়। কারণ কি দেখেন, আপনি তো একদিক দিয়ে আবার মিনিমাম নাম্বারও বের করতে পারতেছেন, ম্যাক্সিমাম নাম্বারও বের করতে পারতেছেন। আবার আপনার আউটলায়ার্স কতগুলো আছে এই জিনিসটাও বের করতে পারতেছেন, ঠিক আছে? আবার 1 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু কত, Q3 এর ভ্যালু কত, এই জিনিসটাও বের করতে পারতেছেন। এবং লাস্টলি Q4 এর ভ্যালু কত, এটাও বের করতে পারতেছেন। তার মানে একটা গ্রাফের ভিতরে আমরা এত কিছু পাচ্ছি। দেখেন এখানে বলতে ইট ইজ এ 5 পয়েন্ট সামারি প্লট, ইট গিভস আস ইনফরমেশন অ্যাবাউট দি ম্যাক্সিমাম মিনিমাম, আমি যেটা বলছি। তারপরে মিন কোডটা, এই যে মাঝখানেরটা যেটা হলো যে Q2 বলতেছি আর কি, হ্যাঁ, এটা হলো আমার মিন, ঠিক আছে? ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল অফ দি কন্টিনিউয়াস ভেরিয়েবল, অলসো ইট ইকুইপস আস এ নলেজ অফ আউটলায়ার্স। দেখেন আউটলায়ার্স দিয়ে দিছে, ঠিক আছে? যেমন ফিমেলের এখানে আউটলায়ার্স নাই, ঠিক আছে? মেলের এখানে আউটলায়ার্স আছে। তারপরে আমরা এজ এর ভিত্তিতে যদি দেখি, তার মানে আউটলায়ার্স দিয়ে ধরেন যে 70 থেকে 80-র মতো কিছু মেম্বার আছে যারা খুবই সীমিত আকারে ওই ধরেন যে এই টাইটানিকের যে জাহাজটা ওইখানে ভ্রমণ করতে, মানে ওই ধরনের এজের লোকেরা খুব কম। তো ওরা সেজন্য ওরা একটু আউটলায়ার হয়ে গেছে। আর ফিমেলে কেউ আসলে 70 বা 80-র উপরে বা 70-এর উপরে বা 75-এর উপরে ওই ধরনের কোনো মেম্বারই আসলে টাইটানিকের জাহাজে ছিল না। এই জিনিসটা অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। ভায়োলেন্ট প্লট এটা আরেকটা গ্রাফ, কিন্তু এটাকে আমরা ব্যবহার করবেন, যারা বর্তমানে রিসার্চে কাজ করবেন অবশ্যই ভায়োলিন প্লটটা ইউজ করবেন, ঠিক আছে? ভায়োলিন প্লটটাও অনেক ভালো, ভায়োলিন প্লটটাও সিমিলার ভাবে বক্স প্লটের মতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে আউটলাইন আছে, ঠিক আছে? আউটলায়ার্স আছে। তারপর এই যে এটা মিডলটা হবে আমার মিন, এটা হবে আমার Q1, Q2, Q3। তারপর মিনিমাম হলো ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এই জিনিসটা আমাকে এখানে বলেই দিচ্ছে, ঠিক আছে? তো আপনার চাইলে ভায়োলিন প্লট ইউজ করতে হবে, বক্স প্লট ইউজ করতে হবে, এগুলো হলো যে। এরপর আসে অ্যাডভান্স প্লট। অ্যাডভান্স প্লটে বলতেছে যে সিবন হ্যাজ নো স্ট্রাইক। স্ট্রাইকটা মনে হয় ইয়ে করে দিছে, অবসোলেট করে দিছে। আমি একটু জিজ্ঞেস করে দেখি। এটা কি করতেছে? দূর,
ক্যান্সেল পরে দিব। নট ওয়ার্কিং দিয়ে দেখি সে আমাকে কি দেয়। স্ট্রাইপ প্লট, এই যে এটা নতুন নতুন হয়েছে স্ট্রাইপ প্লট, ঠিক আছে। ও না, এটা তো ছিলই, আমি এখানে ভুল করছি। তারপর এখানে আছে, তারপর হচ্ছে না, ডাবল পি হবে, বানানটা ভুল লিখছিলাম। এটা হলো আমাদের স্ট্রাইপ প্লট। স্টেপ প্লট ইট ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ক্যাটাগরিক্যাল ভ্যালু। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের ভিতরে সেটা ব্যবহার করে, ঠিক আছে। এখানেও কিন্তু আউটলায়ার দেখা যায়। আউটলায়ার কোনগুলো বলেন তো দেখি? এই যে নিচের দিকে যেগুলো, এগুলো আউটলায়ার, আর উপরের দিকে এই যে এগুলো আউটলায়ার, এই যে এগুলো আউটলায়ার, এগুলো আউটলায়ার, ঠিক আছে। এগুলো হলো যে স্বাভাবিক ডেটা, কমন ডেটা, ঠিক আছে। তো এটা হলো যে আমাদের স্টেপ প্লট। সোয়াম প্লটটা আর একটা সুন্দর একটা প্লট, ঠিক আছে। সোয়াম প্লট, সোয়াম প্লটটাকে রান করি, এটা তো আসার কথা। সোয়ার্ম কেন বলা হয়েছে? সোয়ার্ম হলো যে আপনারা সবাই, আহ, আপনারা কেউ কি কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আছে, আবার সবচেয়ে বেশি দেখা যায় এটা হলো যে ইয়াতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই সাইডে বিভিন্ন মৌসুমে ঝাঁকে ঝাঁকে পাখি আসে, ঠিক আছে। ওই পাখিগুলো তারা একসাথে উড়ে যায়, আবার একসাথে তারা খাবার খেয়ে আবার এখানে কয়েকদিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওরা থাকে, ঠিক আছে। ওদেরকে বলা হয় অ্যাকচুয়ালি সোয়ার্ম বলা হয়, ঠিক আছে। মানে সোয়ার্মের মতো করে আসে। আবার রিসেন্টলি হয় নাই বোধ হয়, এটা 2-3 বছর আগে হইতে পারে, ইন্ডিয়া অথবা পাকিস্তানে বোধ হয় যে গাছ, পুরো ফসলি জমি আক্রমণ করে গাছ ফড়িং গুলা পুরো শাকসবজি থেকে শুরু করে সবকিছু উৎপাদন ওদের ধ্বংস করে দিছিল, ঠিক আছে। ওরা এক ঝাঁকে ঝাঁকে আসছে, ঠিক আছে। তো এই যে সোয়ার্ম, এদেরকে বলা হয় সোয়ার্মের মাধ্যমে, ঠিক আছে। তো এটাও দেখতে অনেকটা সোয়ার্ম প্লটের মতো, মানে ঝাঁকে ঝাঁকে আসে, সেজন্য এটার নামটা হলো সোয়ার্ম প্লট। সোয়ার্মের মতো দেখতে, সেজন্য আর কি, ঠিক আছে। সিমিলার ওয়েতে সোয়ার্ম প্লটটা কাজ করে, ঠিক আছে। ইট ইজ এ কম্বিনেশন অফ স্ট্যাপ প্লট এন্ড বায়োলিন প্লট। বায়োলিন প্লট এবং স্ট্যাপ প্লটের একটা কম্বিনেশন, ঠিক আছে। ইট প্রোভাইডস এ রেসপেক্টিভ ডিস্ট্রিবিউশন। এদের ভিতরে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটা বোঝানো হচ্ছে। 10, এদের ভিতরে খুব কম মানুষ ছিল, সেজন্য এদেরকে আউটলাইন, এদেরকে বাদ দিলেও আমার খুব একটা বেশি যায় আসে না। 10 থেকে 65 বছর যারা, তারা হলো যে আমার ক্রুশিয়াল। 70 থেকে উপরে যারা, এরা হলো যে আমার আউটলায়ার। আবার এখানে পি ক্লাসের ক্ষেত্রে 65 থেকে 70-এর ভিতরে যারা, এটা আউটলায়ার। আবার এখানে 3-এর ক্ষেত্রে দেখেন যে আমার 55 থেকে যারা, এরা হলো যে আউটলায়ার, ঠিক আছে। তারপরে এইগুলোকে একটা একটা করে রান দিই। এক্সাম্পল 6, এক্সাম্পল 6 এটাতে দেখেন ট্রান্সমিট ফ্যাক্ট, ফ্যাক্টেবল হিসাবে ট্রানজাকশন লিঙ্ককে আমি কানেকশন করছি, তারপর এটা পাইছি। এটা জাস্ট এই পাই প্লটের মাধ্যমে দেখানো হচ্ছে, আর বার প্লটের মাধ্যমে দেখানো হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাদের কেস স্টাডিতে দেখাইতে হবে। আর এগুলো হলো আপনার প্র্যাকটিস, এই যে আপনার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটা জিনিস বলি, আমি হয়তো প্র্যাকটিসটা আপনাদেরকে ধরতেছি না, আমি এটার জন্য কোনো নাম্বার দিচ্ছি না বা কোনো কিছু দিচ্ছি না, ঠিক আছে। আমি বুঝলাম, মানলাম, বাট আপনারা যদি প্র্যাকটিস না করেন না, আপনারা কিন্তু বিপদে পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার বিপদে পড়বেন। অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য একটা সময় বের করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আজকে শুক্রবার, একটু প্র্যাকটিস করলেন। ভুল হইতে পারে, ভুল হইলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন ক্রিয়েট করা হয়েছে, ভুল হইলে আপনারা এখানে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা পারি না, কেন পারি না। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি না বলে আমি বলে দিব, বা আপনাদের ফ্রেন্ড কলিগরাই বলে দিবে যে ভাই আমি এটা পারি না, এটা পারি না, এটা আমরা এইভাবে করবো, ঠিক আছে। আপনার নিজেরা গ্রুপ ডিসকাশন করবেন দরকার হলে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি, আমার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেন একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, আমাদের দাদা আছে, এটা হলো যে হ্যালো আমাদের আনোয়ার গ্রুপে। জি মাসুদ ভাই বলেন। দাদা, যে কিছু গত বললেন? ক্লাসে যে, জি দাদা আমি কথা বলছি। জি দাদা গত ক্লাসে যে ওই যে ইয়েগুলো দিয়েছিলেন না, ওই যে
প্র্যাকটিস গুলা আমি হ্যাঁ। করেছিলাম দাদা, আপনাকে দিব কিভাবে এটা দেখাতাম। আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, যেন এটা সবাই দেখতে পারে যে আপনি প্র্যাকটিস করছেন, সবাই দেখতে পারতেছে, আমিও কিন্তু নোটিস করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। ওই যে আপনি আচ্ছা। ওই যে আপনার ক্লাসরুমে যে আপলোড করতাম সিস্টেমটা ভুলে গেছি। যে আমি গ্রেড বাংকারে আমি পাওয়ার বিআই ক্লাস নিই, ওদেরকে প্রথম দিনে আমি বলে দিছি যে আপনারা আমাকে অবশ্যই বিভিন্ন ধরনের চাপ বা পাওয়ার বিআই আমি যাই শিখে নেই কেন, আপনারা যে প্র্যাকটিস করছেন আমাকে একটা এক্সাম্পল দিবেন। সবাই এক্সাম্পল দেওয়া শুরু করছে। আমার দেখে যে এটা কতটা ভালো লাগছে আপনার কল্পনা করতে পারেন, কিন্তু আমি তাদেরকে বলি নাই, ঠিক আছে? আমি কিন্তু এটা নোটিস করছি। আপনি তো দেখতে পারেন যে রাইট ক্লিক করে ইনফোতে গেলে চেক করতে পারেন যে কারা কারা দেখছে এটা, তাই না? আপনি ওইখানে আমাকে অবশ্যই পাবেন ওইখানে, ঠিক আছে? আমি নোটিস করি। ওকে, একটা অ্যানাউন্সমেন্ট মধ্যে কেউ যদি এক্সেলে ভালো হয়, কেউ যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডের হয়, কারো যদি ইন্টার্নশিপ প্রয়োজন পড়ে, আমাদের টিমে ইন্টার্নশিপ নিচ্ছি, সিলেকশন করে ফেলছি, আরেকজনের ইন্টারভিউ কল দিছি, আপনারা চাইলে সিভি ড্রপ করতে পারেন। স্যালারি হলো যে 8,000 এই ইন্টার্নশিপ পিরিয়ডে। এটা গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া যে বেসরকারি যে কেউ ইন্টার্নশিপ করলে তাদেরকে 8,000 থেকে 10,000 টাকা স্যালারি দিতে হবে। আমাদের এখানে 8,000 টাকা, ঠিক আছে? তাইলে আপনাদের এখান থেকে যদি কেউ সিভি দিতে চান আপনারা সিভি দিতে পারেন, ঠিক আছে? বাট তাকে অবশ্যই বিবিএ ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, বিজনেস অ্যানালিস্ট। আমরা কেন বিবিএ ব্যাকগ্রাউন্ডে, আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে, আমি কি পারবো না? অবশ্যই পারবেন, আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে, আমি বিজনেস অ্যানালিস্ট, তাই না? বাট বিবিএ ব্যাকগ্রাউন্ডে নিচে আমাদের একটা দুজনের একটা টিম বানাচ্ছি, যারা ইন্টার্ন আসতেছে তাদেরকে দিয়ে আমরা একটা টিম বানাবো, যে তারা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল এবং মার্কেটিং ডিপার্টমেন্টের তারা আরো কোর এক্সটেন্ট বাড়াবে, ঠিক আছে? আমরা টেকনিক্যাল পার্ট, তারপর বিজনেস, আমরা সবকিছু দেখবো ওভারঅলি, বাট তাদের রেসপন্সিবিলিটিটা একটু ডিফাইন্ড হবে, ঠিক আছে? তো সেজন্য তাদের আমরা স্পেসিফিক কিছু রোলের নিতে চাচ্ছি আর কি, ঠিক আছে? তো যদি এই ধরনের কেউ যদি আগ্রহী থাকেন বলতে পারেন। ওকে, নেক্সটে যাই। আবার আমার এখান থেকে যে পড়তে হবে এরকম না, যদি আপনার যদি পরিচিত যদি কেউ থাকে যে সে এক্সেল বা কমিউনিকেশনের দিক দিয়ে ভালো, ঠিক আছে, তাদেরকে আপনি রেফার করতে পারেন, আপনি রেফার করলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কেডি প্লট, কেডির ফুল ফর্ম হলো যে কার্নেল ডেনসিটি এস্টিমেট, ঠিক আছে? অল কোয়েশ্চনস হ্যাভ বিন ক্রিয়েটেড বেসড অন দি টাইটানিক ডেটা সেট, ঠিক আছে? আমাদের নিচে যে কোয়েশ্চন গুলো এগুলো টাইটানিক ডেটা সেটের উপরেই করছি। কেডি প্লটটা আমরা দেখবো, ঠিক আছে? এই যে এটা হলো যে কেডি প্লট, যেটাকে আমরা কেডির বদলে আমরা পাওয়ার বিআই এটাকে বলি। পাওয়ার বিআই অন্য আরেকটা নাম আছে, এটা নামটা আমি ভুলে গেছি, কি নাম যেন এটা? ওয়েব। না না না, পাওয়ার বিআই আরেকটা নাম আছে, আমি গতকালকে তো করাইলাম আমার স্টুডেন্টদেরকে। দাঁড়ান আমি একটু খুলে দেখি ওইটার নামটা কি। নামটা খুবই পরিচিত, আপনার নিজেরা মনে করবে। আপনার এটা পাওয়ার বিআই এটা খুলে দেখি, আমি করাইছিলাম এটা গতকালকে, যদিও বা এখানে করাই নাই, আমি আরেকটা পিসিতে প্রজেক্ট আছে তো এখানে দেখা যাবে। এটা কি নাম একটু দেখি তারা। ওটার নামটা হলো যে, দাঁড়ান আমি দেখে বলতেছি। কেডি প্লটটা, কেডির আরেকটা নাম আছে। আমি বোধহয় প্রোডাক্ট ড্যাশবোর্ডেও বোধহয় করছিলাম। এই যে এটা হলো যে এই যে এরিয়া চার্ট, ঠিক আছে? এটা হলো যে পাওয়ার বিআই এরিয়া চার্ট বলে এটাকে। এই যে দেখেন এরিয়া চার্ট লেখাই আছে উপরে, দেখছেন? এরিয়া চার্ট। তো আপনারা চাইলে এটাকে এরিয়া চার্ট হিসেবে আপনারা এটাকে দেখাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা এটা কেটে নিই। ওকে, তারপরে আসি এই সিমিলার হইতে এটাকে, যে আমরা এরিয়া চার্টটা যদি করি তাহলে কি বলবো। এই কেডি প্লটটাতে দেখেন আমাদের কিন্তু এসএনএস সেট স্টাইল,
হোয়াইট। আপনি যদি ডার্ক দিতে চান ডার্ক দিলে ডার্ক দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ডার্ক এবং হোয়াইট, এর বাইরে আর কিছু নাই। এজ, ঠিক আছে, শেড ট্রু, ঠিক আছে, আর দিস প্লাইন, ঠিক আছে, এটা হলো যে লেফট ট্রু ইকুয়াল টু, এই জিনিসটা খুব একটা বেশি দরকার নাই। আপনি এই যে এইটা কেডি প্লটের ভিতরে আপনি কি রাখতে চান, এজটা দিতে চান, তো এজটা দিয়ে দিলে হয়ে যাবে একটা, ঠিক আছে। এটা দিয়ে রান দিবেন, সিমিলার হইতে এটাকেও। বাকি যেগুলো আছে এগুলো তো কমনই থাকবে, এই যে এগুলো সব কমনই থাকবে। আর আমাকে শুধুমাত্র আপনাদেরকে শুধুমাত্র এই যে এটা গ্রিড ম্যাপ, এসএনএস, কেডি প্লট আর এস, এটা ঠিক আছে, দুইভাবে করা হয়েছে। এইভাবে করতে পারবেন, এইভাবে করতে পারবেন। আর এখানে তিনটা দেখা হয়েছে, তিনটা, ঠিক আছে। যেহেতু এই এজ এর ভিতরে আবার এই যে এখানে এই ইয়ে দেওয়া হয়েছে, এটা কি বলে দাঁড়ান, এই যে কলাম দেওয়া হয়েছে পি ক্লাস। পি ক্লাসের উপর ভিত্তি করে এজ এর ডিস্ট্রিবিউশন দেখাইতে বলছে, ঠিক আছে। সেজন্য ফেসেট গ্রিড দিয়ে এসএনএস, ফেসেট গ্রিড দিয়ে ডিএফ, ডিএফ দিয়ে ওই যে টাইটানিকের ডাটা সেটটাকে কল দিছে, কলাম দিয়ে বলতেছে যেটা হলো যে পি ক্লাস, পি ক্লাসের মাধ্যমে সেটা দেখাবে। হাইট দিয়ে হচ্ছে 3টা, ঠিক আছে। এখন গ্রিড ম্যাপ, এসএনএস, কেডি প্লট, এজ, তার মানে পি ক্লাসের ডেনসিটি বা পি ক্লাসের ডিস্ট্রিবিউশনটাকে মাপা হবে এজ এর মাধ্যমে, ঠিক আছে। তো সেটা হলো ট্রু, বাকিগুলো যেগুলো যেরকম আছে এরকম এজে, ঠিক আছে। সিমিলার ওয়েতে এখানে করা হয়েছে, কলাম সার্ভাইভটা দেওয়া হয়েছে, রো দেওয়া হয়েছে পি ক্লাস। এটা কাজ করবে কিনা দেখি। এই যে একসাথে দুইটা দেওয়া হয়েছে, ঠিক আছে, পি ক্লাস এবং সার্ভাইভ দুটাকে একসাথে। এগুলো হলো যে অ্যাডভান্স, এই জিনিসগুলো কিন্তু আপনাদের যারা রিসার্চের কাজ করবেন তাদের লাগবে, ঠিক আছে। আর তার কোন কোয়েশন আছে? আজকের মতো আমাদের এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর কাজ, আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, এই দুটো অ্যানালাইসিস আমরা মোটামুটি শিখে ফেলছি। আমরা আরো পরবর্তী দেখবো, বাট মোটামুটি ওভারঅল আমাদের বেসিক যতদূর জানার উচিত আমরা জেনে ফেলছি। বেসিক না, আমরা অনেক অ্যাডভান্সও দেখছি, ঠিক আছে। কারো কি কোনো কোয়েশন আছে? আগামীকালকে আমাদের ক্লাস হচ্ছে না, আগামীকালকে আমি একটা ইভেন্টে থাকবো, আমাদের রিটেল সেমিনার আছে। তো আমাদের আলুবাজার এরিয়ার যতগুলো রিটেলার সব ওনার আছে তাদের সাথে আমাদের মিট করতে হবে। আর আমি এটার অন্যতম স্টেক হোল্ডার, কারণ আমি ওই ইউনিটের মেইন বিজনেস অ্যানালিস্ট, ঠিক আছে। তো আমাকে সেজন্য ওখানে কাজ করতে হবে, তো আমি সেজন্য থাকতে পারতেছি না। আবার আমাদের আপনাদের জন্য মঙ্গলবার দিন একটা সাপোর্ট ক্লাস রাখা হয়েছে। মঙ্গলবার দিন সাপোর্ট ক্লাসটা রাখা হয়েছে, যারা যারা অনেক কিছু পিছিয়ে গেছেন, অনেক কিছু বুঝতেছেন না, বলতে পারতেছেন না, তারা ওই দিন আপনাদের জন্য টাইম দিয়ে আমি আপনাকে দেখাবো, ঠিক আছে। আর টাইম কি এটা একই আমাদের হবে সময়? না, এটা হয়তো হ্যাঁ একই সময় 10টার দিকে। আপনার যাই ইচ্ছা তাই আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইভেন যদি পাইথনে আমি হয়তো বা যদি এটা না করাই থাকি, ভবিষ্যতে যদি করাবো আমি ওটা দেখাবো। আমি ওটা আপনাদেরকে বলে দিব যে এটা এখনো দেখে না, এটা পরে দেখো। বাট আপনি শুরু করতে পারতেছেন না, পাইথনটা শুরু করতে পারতেছেন না, কিভাবে শুরু করবেন, কোন জায়গাটা বুঝতেছেন না বা কি অসুবিধা আমাকে খুলে বলবেন, আমি ওই সময় আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। আর যদি কারোর যদি কোনো কোয়েশন থাকে বলবেন, আর আমি লিঙ্ক দিয়ে দিব। আমি আপনাদের মঙ্গলবার দিন